প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার পরিচয়টা ওই দিন মূলত দেওয়া হয়েছিল, তারপরও আজকে একটু বলে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকেই আজকে নতুন করে ক্লাসটা করছো। তো আমার নাম হচ্ছে তানিয়া আক্তার, পরিণীতি ও সুশাসন এর প্রভাষক। তো আমরা গত একটা ক্লাস কিন্তু তোমাদের অলরেডি হয়ে গিয়েছে। তো ওই ক্লাসটা যে পাও নাই, যেহেতু তোমাদের কলেজ পেজে ওই ক্লাসটা দেয়া আছে, সবাই একটু করে নেওয়ার চেষ্টা করবা যারা করো না এই ক্লাসটা। আর যারা করে ফেলেছো তাদের জন্য তো প্লাস পয়েন্ট, যে তোমাদের ওই পড়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুরোপুরি হয়েছে কিনা সেটা বুঝতে পারছি না, কিন্তু মোটামুটি মূল কথা যেটা সেটা আমরা বুঝতে পেরে গিয়েছি। তো যেহেতু আমরা স্টুডেন্ট, তো ক্লাস হচ্ছে, যেহেতু আমরা শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারছি না, যার যার বাসা থেকে ক্লাসটা করছি, তার জন্য সবাই যাদের কাছে বই আছে, বইটা সাথে খাতা কলম নিয়ে বসে পড়ো। কারণ যেটা ইম্পর্ট্যান্ট যেটা তোমার কাছে মনে হবে ইম্পর্ট্যান্ট, সেটা তুমি কি করতে পারো, লিখে নিতে পারো, বা যেটা ভালো মনে হচ্ছে ওইটা লিখতে পারো। কারণ একটা ছাত্রকে আমরা তখনই ছাত্র বলে প্রযোজ্য করব বা গণ্য করব যখন তার কাছে আমরা কন্টিনিউ একটা খাতা বা নোট খাতা বা একটা কলম থাকতে হবে। সেইটাই কিন্তু আমার একটা ছাত্রের প্রথম পরিচয়। তারপর হচ্ছে অন্যান্য বিষয়। তো আমরা আজকে প্রথম বর্ষের তো ক্লাস করছি, তাহলে প্রথম বর্ষে আমাদের পরিণীতি ও সুশাসনের প্রথম অধ্যায় আমরা কিছুটা অংশ আলোচনা করেছিলাম। সেটা ছিল পরিণীতি ও সুশাসন পরিচিতি, মানে পরিণীতিটা কি সেটা নিয়ে একটু কথা বলছিলাম, আর ছিল সুশাসনটা কি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায়েরই একটা অংশ, যে পরিণীতি, পরিধি ও বিষয়বস্তু। তো পরিণীতির পরিধিটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। পরিধিটা হচ্ছে একটা কোনো কিছুর বিস্তার, বা পরিণীতির অন্তর্ভুক্ত যে বিষয়গুলো, তার বিস্তারটা কতটুকু বা তার প্রসারটা আমাদের বর্তমান সময়ের সাথে কতটুকু প্রসারিত সেইটা। আর বিষয়বস্তু হচ্ছে পরিণীতির মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে বা কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব সেই বিষয়টা। তাহলে আমরা বুঝে গেলাম যে পরিণীতির পরিধিটা কি আর বিষয়বস্তুটা কি। দেখো, প্রথম বিষয়বস্তু বা পরিধিটা আমাদের কি। প্রথম পয়েন্টটা হচ্ছে বা প্রথম অংশটা হচ্ছে নাগরিক বিষয়ক বিজ্ঞান। আমাদের পরিণীতির পরিধি ও বিষয়বস্তুর মধ্যে প্রথম পরিধি বা বিষয়বস্তুটা হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এখন আসো, পরিণীতিটা কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান? কারণ হচ্ছে পরিণীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়, বা কারণ হচ্ছে যে নাগরিকের উত্তম জীবন বা ভবিষ্যতে ভালো একটা অবস্থা তৈরি করতে, বা একটা দেশের নাগরিক কতটুকু সচেতন তার রাষ্ট্রের নিয়ম নীতির ক্ষেত্রে বা তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সে তার রাষ্ট্রের প্রধানকে বা ইউনিয়ন পরিষদের প্রধান বা স্থানীয় যেই বিষয়গুলো, সেটিকে সে কতটুকু প্রাধান্য দিচ্ছে, এই সকল বিষয় কিন্তু আমরা কি করব, পরিণীতি এই নাগরিকতা বিষয়ক বিজ্ঞানের সাথে আমরা বুঝতে পারবো। মানে পরিণীতির মধ্যে আমরা এই নাগরিকতা বিষয়ক সকল বিষয়গুলো আমরা কি করব, বিস্তারিত বুঝতে পারবো। এখন এটার সাথে আবার আমরা কি করতে পারি, যে এই নাগরিকতা বিষয়ক বিজ্ঞানের সাথে আমরা জানতে পারি যে একটা নাগরিকতা কি, তারপরে হচ্ছে একজন সুনাগরিকের গুণাবলী কি, বা একটা রাষ্ট্রের সুনাগরিক হয়ে আমরা রাষ্ট্রের জন্য কতটুকু সুবিধা অর্জন করতে পারছি বা রাষ্ট্রকে কতটুকু সুবিধা দিচ্ছি সেই বিষয়টা। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা কিন্তু সমাধান হয়ে গেল, যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হচ্ছে পরিণীতির
পরিধি বা বিষয়বস্তুর মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে। বা আমরা কিন্তু যদি সহজ কথায় পরিণতিটা কী সেইটার ক্ষেত্রে কিন্তু আমরা এই কথাটা বলতে পারি যে পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে আমার মনে হচ্ছে প্রথম অংশটা মানে প্রথম পয়েন্টটা তোমাদের কি সমাধান হয়ে গেছে। এখন আসো দ্বিতীয় পয়েন্টটা। হ্যাঁ, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে কি করা আলোচনা করা। তো মৌলিক প্রতিষ্ঠানগুলো কি সেগুলো আগে আমাকে কি করতে হবে জানতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে মৌলিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা পরিণতিতে কি আলোচনা করব সেই বিষয়টা। মৌলিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের মানব সমাজের সবচেয়ে প্রথম যে মৌলিক প্রতিষ্ঠান সেটা হচ্ছে কি পরিবার। পরিবার থেকেই কিন্তু পরিবারের সময়ের বিবর্তন এবং সম্প্রসারণের কারণেই কিন্তু পরিবার থেকে গঠন হলো সমাজ। তারপরে সমাজকে আমরা উন্নয়ন করতে গিয়ে বা সমাজকে আমরা আরেকটু বিস্তার করতে গিয়ে তখন তৈরি হলো কি রাষ্ট্র। তাহলে মৌলিক প্রতিষ্ঠানাদির মধ্যে প্রথমেই পড়ে পরিবার, তারপরে হচ্ছে সমাজ, তারপরে হচ্ছে কি রাষ্ট্র। তো পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র ওই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কি করব পরিণতির মধ্যে জানব বা পরিণতি বিষয়বস্তুর মধ্যে আমরা আওতাভুক্ত করব। এখন মৌলিক প্রতিষ্ঠানাদির মধ্যে পরিবার, সমাজ, সমাজে চলতে গেলে আমাদের সামাজিক কিছু নিয়ম নীতি বা সামাজিক কিছু নিয়ম নীতি ওইগুলো কী করতে হবে আমাদের লক্ষ্য করতে হবে। কারণ হচ্ছে আমরা সমাজে সংঘবদ্ধভাবে বা সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে আমাদের সমাজের এই নিয়ম নীতিগুলোকে কী করতে হবে প্রাধান্য দিতে হবে। তারপরে এটার সাথে আমাদের জড়িত হবে সামাজিক মূল্যবোধ, সামাজিক বিকাশ, এই সমাজের কিছু কিছু অংশ এটার সাথে যুক্ত হবে। আর রাষ্ট্রের যেই বিষয়টা, রাষ্ট্রটাকে যখন আমরা জানতে যাব মানে মৌলিক প্রতিষ্ঠানাদির মধ্যে যখন রাষ্ট্রটা সর্বশেষ অবস্থায় এসে পড়বে যে রাষ্ট্রটা কি, রাষ্ট্রের পরিধি কতটুকু, রাষ্ট্রের ব্যাপ্তি, তারপর হচ্ছে রাষ্ট্রের বিকাশ, তারপরে হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী মানে রাষ্ট্রে কী কী কাজগুলো হয়ে থাকে ওই বিষয়গুলো। তাহলে আমাদের দুইটা পয়েন্টে কি হলো সমাধান হলো। প্রথমটা ছিল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, দ্বিতীয়টা হচ্ছে মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে আমরা আলোচনা করব। এখন আসো তৃতীয় যেই পয়েন্টটা, তৃতীয়টা হচ্ছে কি আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে কি করা আলোচনা করা। পরিণতি নাগরিক এবং রাজনৈতিক পরিণতি যে বিষয়টাতে আমরা নাগরিক এবং রাজনৈতিক বিষয়গুলো সাধারণভাবে কি হবে যুক্ত হয়ে যাবে সেই বিষয়গুলো, যেহেতু এটা নাগরিকের সকল বিষয়গুলো নিয়ে আমরা এটাতে
কি করব, পাঠদান করব। তার পাশাপাশি নাগরিকের সাথে যেই সম্পর্কগুলো জড়িত বা যেই বিষয়গুলো জড়িত সেই বিষয়গুলো সহ এটাতে কি হবে, জড়িত হবে। তো নাগরিক রাষ্ট্রে বসবাস করতে গেলে তাকে নিয়মনীতির মাধ্যমেই বসবাস করতে হবে। তো ওই নিয়মনীতিগুলোকে আমরা মানতে গেলে একজনকে আমাদের প্রধান হিসেবে দায়িত্বটা দিতে হবে। সেই প্রধানের ক্ষেত্রেই আমাদের আসে কি, রাজনৈতিক বিষয়টা। রাজনৈতিক বিষয়ের সাথে আমাদের কি হতে হবে, জড়িত হতে হবে। তো রাজনৈতিক বিষয়গুলোর মধ্যে আমরা যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করব, যে রাজনৈতিক দলটা কি, রাজনৈতিক দলের কাজটা কি, রাজনৈতিক দলটা কেন গঠন করা হচ্ছে, তারপরে হচ্ছে জনমত, তারপর হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচক মণ্ডলীর কাজ বা তাদের দায়িত্বটা কি, তারপরে হচ্ছে সরকার এবং সরকার ব্যবস্থার পদ্ধতি বা সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, সেই বিষয়গুলো আমরা কি করব, ধাপ বাই ধাপ পরিণতিতে আলোচনা করব এবং এটাকে আমরা বোঝার চেষ্টা করব। যেহেতু আমাদের এটা প্রথম অধ্যায়, তার মানে প্রথম অধ্যায়টা মানেই হলো কি, আমরা পুরাটা বইয়ের কি করা, সংক্ষিপ্ত ধারণা পাওয়া। তারপরে আমরা কি করব, দ্বিতীয় অধ্যায় থেকে এটার বিস্তার করতে যাব। যে প্রথম অধ্যায় আমরা পরিণতির সাথে একটু ভূমিকা হিসেবে সুশাসনটা কি সেটা জানলাম, দ্বিতীয় অধ্যায় গিয়ে কিন্তু আমরা কি জানবো, এই সুশাসনের বিস্তারটা জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের 3টা পয়েন্ট কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন চতুর্থ পয়েন্টের মধ্যে আমাদের জড়িত হবে চতুর্থ পয়েন্টটা হচ্ছে আমাদের কি, যদি তোমাদের দেখা না যাচ্ছে আমি বলে দিচ্ছি, যেহেতু অনেক সময় নিচের অংশটা দেখা যায় না। তো চতুর্থ পয়েন্টটা মানে প্রথমটা ছিল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, দ্বিতীয়টা হচ্ছে মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা, তৃতীয়টা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা, তারপরটা হলো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে কি করা, আলোচনা করা। সামাজিক, যেহেতু আমি প্রথমে বলছি যে সমাজে একটা নাগরিক বসবাস করতে গেলে তার সামাজিক বিষয়গুলো তার সাথে কি হবে, জড়িত হবে, পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলো জড়িত হবে। তো আমরা সামাজিক যে বিষয়গুলো এটার মধ্যে পাবো বা পরিণতিতে পাবো, সেটা হচ্ছে কি সামাজিক মূল্যবোধ, তারপরে সামাজিক মূল্যবোধের বিকাশ, সামাজিক মূল্যবোধের দ্বারা মানুষ কতটুকু প্রভাবিত হতে পারছে, তারপরে হচ্ছে নৈতিকতা কি, নৈতিকতা বিকাশে একটা নাগরিকের কতটুকু কাজ করছে বা নৈতিকতার মাধ্যমে একটা নাগরিক দেশের কতটুকু উপকার করছে বা নিয়মনীতিগুলো পালন করছে, সেই বিষয়গুলো আমরা পড়ব মানে পরিণতির মধ্যে। তো এটাতে আমরা যুক্ত হচ্ছে কি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সেটা আমরা একটু আগে বলে গেলাম। এখন সামাজিক, এই সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে জড়িত হবে কি সামাজিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের বিকাশ, তারপর হচ্ছে নৈতিকতার বিকাশ, নৈতিকতার বিকাশের মাধ্যমে আমরা একটা রাষ্ট্রের নাগরিক কতটুকু সুবিধা পাচ্ছি বা নৈতিকতাটাকে আমরা প্রাধান্য দিয়ে রাষ্ট্রটার পরিচালনার ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থাটাকে কতটুকু পরিবর্তন করার চেষ্টা করতেছি বা সমাজে কতটুকু উপকৃত হচ্ছি এবং সমাজের মানুষকে কতটুকু সচেতন করতেছি, কতটুকু কি করতেছি সৎ পথে রাখার চেষ্টা করতেছি। তাহলে আমাদের 4টা পয়েন্ট কি হলো, সমাপ্ত হলো।
নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের কি, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আমরা কি পাবো, ধারণা পাবো, বা এই পরিণতির বিষয়বস্তুর মধ্যে কি হবে, যুক্ত হবে। নাগরিকের অতীত বিষয়টা হচ্ছে যেমন এটা কিন্তু আমরা একটা সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই 6 নম্বর অংশটা, পরিণতিটা কি, যদি আমরা লিখি যে পরিণতি হলো নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে কি জ্ঞান দান করে, ওইটাকেও আমরা কি করতে পারি, পরিণতির সংজ্ঞার ভিতরে অ্যাড করতে পারি। তো অতীত যেই বিষয়টা, যে একটা নাগরিক তার অতীত জীবনে যে তার যে সামাজিক নিয়মনীতি বা রাজনৈতিক যে নিয়মনীতিগুলো সে পালন করে আসছে, ওই বিষয়গুলো অতীতের সাথে কি হবে, জড়িত হবে। তারপরে হচ্ছে বর্তমান যেই ব্যবস্থাটা, ওই ব্যবস্থাটা হবে অতীত ব্যবস্থা থেকে আমরা কতটুকু উন্নতি সাধন করে বর্তমান ব্যবস্থায় উপনীত হলাম, মানে রাজনৈতিক যেই ব্যবস্থাগুলো বা সরকার কর্তৃক যেই নিয়মনীতিগুলো কতটুকু অতীত থেকে পরিবর্তন হয়ে বর্তমানে এসে কি হলো, উপনীত হলো। তারপর আসবে ভবিষ্যৎ যেই বিষয়টা, অতীত এবং বর্তমান বিষয়টাকে আমরা বিবেচনা করে যে আমাদের আগামী দিনের জন্য বা আগামী সমাজ ব্যবস্থার জন্য, আগামী রাষ্ট্র উন্নতির জন্য আমাদের কি করতে হবে, যে কি কি পদক্ষেপগুলো নিতে হবে, আমাদের সবাই একত্রিত হয়ে সরকার বা জনগণ, সামাজিক যেই বিষয়গুলো বা সমাজের যেই বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে আমাদের কি করতে হবে, যে ভবিষ্যৎ যেই বিষয়টা সেটা কি করতে হবে, কার্যকর করতে হবে। তাহলে আমরা এই কি করতে পারবো, পরিণতির মাধ্যমে একটা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবো বা সঠিক ধারণা পেতে পারবো। সাত নম্বরের পয়েন্টটা হচ্ছে আমাদের কি, যে সামাজিক জীবনের ভিন্ন ভিন্ন দিক নিয়ে আমরা কি করব, আলোচনা করব। যেহেতু আমরা সমাজে বসবাস করছি একটা নাগরিক হয়ে ওই রাষ্ট্রে, তো আমাদের সামাজিক কিছু দিক কি হবে, আমাদের দৈনন্দিন নিয়মনীতি বা দেশ পরিচালনার ক্ষেত্রে বা একটা সমাজের যেই শৃঙ্খলা, ওই শৃঙ্খলার মধ্যে আমাদের কি হবে, ভিন্ন ভিন্ন দিকগুলো এখানে কি হবে, উপস্থাপিত হবে এবং ওই দিকগুলো নিয়ে আমাদের কি করতে হবে, আলোচনা করতে হবে। যেমন হচ্ছে যে আমরা দৈনন্দিন মানে দেশ যত উন্নত হচ্ছে বা সমাজ ব্যবস্থা যত উন্নত হচ্ছে ততই কিন্তু আমরা বিভিন্ন সমস্যায় কি করছি, উপনীত হচ্ছি। সামাজিক ব্যবস্থার সমস্যা হচ্ছে, তারপরে আমাদের যাতায়াত ব্যবস্থার সমস্যা হচ্ছে, বা আমাদের যেই মানসিক চিন্তাভাবনা, যেই মনস্তাত্ত্বিক যেই চিন্তাভাবনা, ওই চিন্তাভাবনাটা ধীরে ধীরে কি হচ্ছে, কমে যাচ্ছে। আমরা অনৈতিক কর্মকাণ্ডে কি হয়ে যাচ্ছি, জড়িত হয়ে যাচ্ছি। ওই অনৈতিক কর্মকাণ্ডগুলো, সমস্যাগুলো আমরা উত্থাপন করব, পাশাপাশি ওই সমস্যাগুলো কি করব, সমাধান করার চেষ্টা করব। আর সেই বিষয়ের সাথে নাগরিক কি একটা রাষ্ট্রে থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সমাধানগুলো কি আশা প্রকাশ করতে পারে বা আশা স্থাপন করতে পারে, যে একটা রাষ্ট্রের প্রধান হিসেবে উনি জনগণের কি করতে হবে, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। বা নাগরিক হিসেবে আমরা কিন্তু সরকারের কাছ থেকে এই বিষয়টা কি প্রাপ্য। ঠিক আছে, তো আমাদের 6 এবং 7 শেষ হয়ে গেল। 8 নম্বরের অংশটা হচ্ছে রাজনৈতিক ঘটনা। রাজনৈতিক বিভিন্ন ঘটনাসমূহ সম্পর্কে আমরা কি করতে পারবো, ধারণা নিতে পারবো। এখন আসো রাজনৈতিক ঘটনা।
আমাদের দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত অনেকগুলো কি হয় রাজনৈতিক ঘটনা তৈরি হয়। যে প্রথম যদি আমরা বলি যে 1757 সালে পলাশী যুদ্ধ, তারপরে হচ্ছে এই পলাশী যুদ্ধ দিয়ে আমাদের কি হয় এই রাজনৈতিক ঘটনাগুলো যুক্ত হতে থাকে বা বৃদ্ধি পেতে থাকে, বা আমরা রাজনৈতিক ঘটনাগুলোর মাধ্যমে আমরা কি করতে থাকি যে আমাদের যে নাগরিক, আমরা যে একটা দেশের নাগরিক, ওই নাগরিকের যে অধিকারগুলো, ওই অধিকারগুলো আমরা পাওয়ার ক্ষেত্রে আন্দোলনে কি করতে পারি সৃষ্টি করতে পারি, বা ওই আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকারগুলো আমরা পাওয়ার একটা কি আবদার পোষণ করতে পারি। তো রাজনৈতিক ঘটনাগুলোর মধ্যে প্রথম ঘটনা হচ্ছে 1757 সালে পলাশী যুদ্ধ, তারপরে হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ, তারপরে হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ, তারপরে হচ্ছে 1940 সালে লাহোর প্রস্তাব, তারপরে হচ্ছে 1947 সালে ভারত শাসন আইন, তারপরে হচ্ছে 1970 সালে নির্বাচন, তারপরে সমাপ্ত হয় 1971 সালে মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে। তাহলে আমরা এই যে রাজনৈতিক ঘটনাগুলো একটা সালের সাথে একটা ঘটনা কি জড়িত, যে যদি পলাশী যুদ্ধটা কত সালে 1757 সালে, সিপাহী বিদ্রোহ 1857, বঙ্গভঙ্গ 1905, লাহোর প্রস্তাব 1940, ভারত শাসন আইন 1947, তারপরে হচ্ছে ভাষা আন্দোলন 1952, তারপরে হচ্ছে সাধারণ নির্বাচন 1970, তারপরে সর্বশেষ মুক্তিযুদ্ধ 1971। এই সালগুলো যে ঘটনার সাথে জড়িত সবগুলো ঘটনাই কিন্তু কি রাজনৈতিক ঘটনা, যেই ঘটনাগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের অধিকারটাকে পাওয়ার জন্য আন্দোলন করা শুরু করলাম, যে আমরা কেন পরাধীন থাকবো, কেন অন্যের অধীনে থাকবো, কেন স্বাধীনতা গ্রহণ করতে পারবো না, কেন স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারবো না। এই সালগুলোর সাথে বা এই ঘটনাগুলোর সাথে কিন্তু এই বিষয়গুলো আমাদের কি জড়িত। তো এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা কি করব বিস্তারিত জানব। তাহলে আমাদের 8 নম্বর পয়েন্টটা পর্যন্ত ছিল কি রাজনৈতিক ঘটনাসমূহ সম্পর্কে কি ধারণা। হ্যাঁ, 9 নম্বরে হচ্ছে কি সাংবিধানিক অগ্রগতি সম্পর্কে ধারণা। তো সাংবিধানিক যে বিষয়টা সেটা সংবিধান, ঠিক আছে, মানে সংবিধান থেকেই সংবিধানটাই কিন্তু সাংবিধানিক। হ্যাঁ, মানে সাংবিধানিক হচ্ছে কি সংবিধানে যে বিষয়গুলো উল্লেখ থাকে। তো সংবিধান হচ্ছে যে আমাদের একটা দেশ পরিচালনা করার কিছু নিয়ম নীতি, যে নিয়ম নীতির মাধ্যমে আমরা একটা দেশ কি করে থাকি পরিচালনা করে থাকি, ওইটাই হচ্ছে কি সংবিধান। এখানে আছে যে সাংবিধানিক অগ্রগতি, আমাদের ওই একটু আগে আমরা যে রাজনৈতিক ঘটনাগুলো সম্পর্কে আমরা বলেছিলাম, সেই ঘটনাগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের যে সাংবিধানিক সেই সাংবিধানিক পরিবর্তনটা কি হয় লক্ষ্য করা হয়। সংবিধানে কিছু কিছু পরিবর্তন আনা হয়। কার জন্য পরিবর্তনগুলো আনা হয়? মূলত নাগরিকের জন্য ওই পরিবর্তনগুলো আনা হয়, নাগরিকের সুবিধার্থে ওই পরিবর্তনগুলো আনা হয়। তো পরিণতি ও সুশাসনের সাংবিধানিক অগ্রগতি ও বিকাশের ধারা নিয়ে আমরা কি করব এখানে আলোচনা করব এই পরিণতিতে। শাসনামল ব্যবস্থা থেকে সাংবিধানিক বা সংবিধানের যেই অবস্থা ছিল, বর্তমানে কিন্তু আমাদের এই স্বাধীন রাষ্ট্রের সংবিধানের অবস্থাটা কিন্তু আগের মতো নেই।
ধাপ বাই ধাপ তার কি হয়েছে, সংস্করণ হয়েছে বা পরিবর্তন হয়েছে বা কি হয়েছে, সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে বা বিভিন্ন ধারা আমরা কি করছি, নতুন করে সংবিধানে যুক্ত করেছি বা কিছু কি সংশোধন করেছি, যে মনে হচ্ছে এই ধারাটা আমাদের জনগণ বা নাগরিকের জন্য কি হবে না, সুবিধাযুক্ত হবে না বা তারা এটা থেকে উপকৃত হবে না, ওই অংশটা আমরা কি করছি, বাদ দেওয়ার চেষ্টা করছি। তো এই সাংবিধানিক অগ্রগতি বিষয়টাও কিন্তু আমরা কি করব, বা সংবিধান যে বিষয়বস্তুগুলো বা সংবিধানের সংশোধন, সংযোজন, বিয়োজন, ধারা, এই সবগুলো বিষয় কিন্তু আমরা পরিণতিতে কি করতে পারবো, পাঠ করতে পারবো বা পরিণতি পাঠের মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়গুলো কি করতে পারবো, জানতে পারবো। দশ নম্বর যে পয়েন্টটা আমাদের আসলো, সুনাগরিকতা সম্পর্কে ধারণা। আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম সুশাসন মানে ভালো শাসন, কল্যাণকর শাসন, সহজ কথা। সুনাগরিকতা মানে একটা রাষ্ট্রে বা আমরা পরিণতি অধ্যয়ন করে পরিণতি বিষয়টাকে পড়ে আমরা একটা সঠিক নাগরিক কিভাবে হতে পারবো সেই বিষয়টা কিন্তু আমরা পরিণতিতে পাবো। যে একটা সুনাগরিক বা সঠিক একটা নাগরিক বা একটা দেশের আমরা যারা নাগরিক তারা কিন্তু দেশের কি সম্পদ, কিন্তু তখনই আমরা সম্পদ হব যখন আমরা দেশের জন্য ভালো কিছু করব বা দেশের জনগণকে আমরা কোনো ক্ষতির সম্মুখীন করব না বা তাকে কোনোভাবে আমরা দ্বারস্থ করব না। যে আমরা এটা চিন্তা করব যে যেহেতু আমরা এই দেশে বসবাস করছি আমাদের উচিত আমাদের দেশটাকে কি করা, সুন্দরভাবে কি শৃঙ্খলার মধ্যে রাখা। এটা কিন্তু আমাদের নাগরিকেরও কি একটা দায়িত্ব এবং কর্তব্য। সব কিছুই যে সরকার আমাদেরকে করে দিবে তা কিন্তু না, আমাদের নিজস্ব উদ্যোগেও কিছু সমস্যাগুলো সমাধান করতে হবে। তো সুনাগরিকতা সম্পর্কে ধারণা, নাগরিকের যে বিষয়বস্তু, যে একটা সুনাগরিক হতে গেলে একটা সৎ এবং ভালো গুণাবলীর ব্যক্তিত্ব বা নাগরিক হিসেবে গঠন হতে গেলে আমাদের এই পরিণতিটা কী করতে হবে, জানতে হবে। সুনাগরিকের কিন্তু দেশের প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য থাকে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজ ব্যবস্থার কিছু পরিবর্তন করা, যেই পরিবর্তনের কারণে সমাজে বসবাসরত নাগরিকের কি হয়, উপকার হয়, সেই বিষয়গুলো। তাহলে আমাদের সুনাগরিকতা সম্পর্কে আমরা কি করতে পারবো, ধারণা লাভ করতে পারবো এই পরিণতি বিষয়ে। আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে নাগরিক বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয় সম্পর্কে আমরা কি করব, ধারণা লাভ করব। আমরা নাগরিক, আমাদের যেই আধুনিক নগর ব্যবস্থাটা বা সমাজ ব্যবস্থাটা বা যেই নাগরিক বিষয়গুলোর সাথে আমরা জড়িত, সেই বিষয়ের সাথে আমাদের পরিবেশ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এই সব কিছু কি হয়, জড়িত হয়। তো আমরা ওই বিষয়গুলোর সাথে যখন আমাদের সমাজ ব্যবস্থার সাথে যখন আমরা চলতে যাই তখন কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন দুর্নীতি, আমরা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের যেই রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আমরা কি হই, দুর্নীতির সম্মুখীন হই। তারপরে যে আমাদের যেই বর্তমান যেই সমাজে আমরা যে ব্যবস্থাটা দেখছি সেটা কিন্তু আসলে আমাদের দেখার উপযুক্ত নয়। আমরা কখনো সেটা আশা করি না যে আমরা একটা রাষ্ট্রের নাগরিক হয়ে আমরা
আরেকটা নাগরিককে কী করছি, ক্ষতি সম্মুখীন করছি, সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ভালো বিষয় না, খুবই আমাদের খারাপ বিষয়। সেটা হচ্ছে কি ইফটিজিং। এই ইফটিজিং, দুর্নীতি, তারপরে হচ্ছে স্বজনপ্রীতি, এই বিষয়গুলো কিন্তু আমরা কি হচ্ছি দৈনন্দিন জীবনের বিষয়ে চলাফেরার ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে সমস্যায় পড়ছি। আমাদের চিন্তা করতে হবে, যেহেতু আমরা একটা রাষ্ট্রে বসবাস করছি, ওই বসবাসের সাথে আমি যেমন ওই দেশের নাগরিক, আমি যেমন এই দেশ থেকে যতটুকু অধিকার প্রাপ্য, ঠিক আমার পাশাপাশি আরেকটা ব্যক্তি কিন্তু সেই বিষয়টা প্রাপ্য, সে কিন্তু সেই বিষয়টা পাও না সরকারের কাছ থেকে, তার অধিকার। তো আমরা কেন আরেকজনের সমস্যা করব, আরেকজনের ক্ষতি করব, সেটা আসলে মানানসই নয়। তো সেই বিষয়গুলো কি হবে, আমাদের এই পরিণীতি পাঠ এবং পরিধির সাথে কি হবে, যুক্ত হবে। এগুলো কিন্তু আমরা একদম ধাপ বাই ধাপ কি করব, বিস্তারিত পরে জানতে পারবো। তো তোমাদের যে বিষয়গুলো, যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেটা ছিল পরিণীতির পরিধি ও বিষয় বস্তু। তো এইটার মধ্যে আমরা পেলাম অনেকগুলো বিষয় এবং তার পরিধিটা কতটুকু, সেই বিষয়গুলো আমরা কি করতে পারলাম, জানতে পারলাম। আমাদের কিন্তু তোমরা বলতে পারো যে ম্যাম আমাদের তো এখন সৃজনশীল প্রশ্ন, সৃজনশীলের জন্য আমাদের তো এই কোটেশন পড়ার কোনো প্রশ্নই আসে না। সেটা কিন্তু না। সৃজনশীল মানে হচ্ছে কি, সহজ ভাষায় যেটা আমরা বলি, বা আমাদের বাবা মারা আমাদেরকে আগে যা বলতো, যে কি বলতো, যে বইয়ের মধ্যে যত কালো লেখা আছে সবগুলোই কি করতে হবে, তোমাকে পড়তে হবে। ঠিক সেই কথাটাই আমি তোমাদেরকে বলবো, যে সৃজনশীল মানেই হচ্ছে কি, আমাকে এটার যেই সৌন্দর্যটা বা সেটাকে বৃদ্ধি করা, ঠিক আছে, যে আমি আমার নিজের মধ্য থেকে কিছু তৈরি করা, মানে বইয়ের সংযুক্তি রেখে আমাকে কি করা, কিছু নতুনত্ব যোগ করা। তার জন্য কিন্তু আমি সীমিত আকারের পড়া দিয়ে শেষ করতে পারবো না, তার জন্য আমাকে সবগুলো কি করতে হবে, পড়া কমপ্লিট করতে হবে। তো এই কোটেশানগুলো পড়ানোর মানে হলো, আমি এই কোটেশানগুলো কি সেটা বুঝলাম, এবং এই কোটেশানগুলো থেকে কিন্তু আমাদের কি আসতে পারে, অনুধাবন প্রশ্নটা তৈরি হতে পারে। তো এই অনুধাবন প্রশ্নের জন্য কিন্তু আমাকে কি করতে হবে, এই বিষয়টা যা দেয়া আছে ঠিক সেই বিষয়টাই আমাকে উপস্থাপন করতে হবে আমাদের এই খাতার মধ্যে। তো সবার মোটামুটি, জানি না যে পুরাপুরি তোমাদের আয়ত্তে আসছে কি না, আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, মোটামুটি আয়ত্তে আসছে যে আমরা যখন পড়তে যাব তখন কিন্তু আমাদের কি পড়তে হবে, যে এক গাদা যে আমি পড়বো তা কিন্তু না, বা মুখস্থ করে ফেলবো তা কিন্তু না। আমরা জানি মুখস্থ বিদ্যা কিন্তু কি হয় না, দীর্ঘস্থায়ী হয় না। তো আমাকে পড়ার ক্ষেত্রে মূল যেই কথাটা, সেই কথাটা আমি ধরে বাইর করতে হবে, যে আমার মাথায় সবসময় রাখতে হবে যে পরিণীতিটা কি, যেন আমি এক কথায় আমার মাথায় স্মরণ রাখতে পারি যে পরিণীতিটা কি। যদি আমি কিটা জানতে পারি তাহলেই কিন্তু আমি কি করতে পারবো, বিস্তারিত বিষয়টা সমাধান দিতে পারবো। ঠিক ওইরকমভাবে প্রতিটা বিষয়, প্রতিটা অধ্যায়, প্রতিটা লাইন, প্রতিটা পয়েন্টের মানেটা আমাকে কি করতে হবে, এক কথায় কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। মানে মূল কথাটা, ওই মূল কথাটার সাথে যখন আমি যুক্ত হব তখনই কিন্তু আমি বিস্তারিত বিষয়টা জানতে পারবো। তো সবাই ভালো থাকবা, আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে রাখবা। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। সারা কোথায় এটা অফ করবো কিরা? অফ করা দরকার, অফ করেন। স্যার আসেন।